হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। অবশেষে আরও একটি বহু প্রতীক্ষিত ফোন লঞ্চ করে গেল, আইফোন এসি 2020। হ্যাঁ, অনেকেই বলেছিলেন এই ফোনটির নাম হবে আইফোন 9 অথবা আইফোন এসি 2, সেই রকম কিছু নয়, এই ফোনটিও আইফোন এসি 2020 ভার্সন। আজকে আমরা এই এপিসোডে এই ফোনটিকে নিয়ে কথা বলবো। আপনারা সকলেই এতক্ষণে হয়তো এই ফোনটির স্পেসিফিকেশন জেনে গেছেন। আমরা এই ফোনটির স্পেসিফিকেশন অবশ্যই আজকের ভিডিওতে বলবো। এছাড়াও এই ফোনটির বেশ কিছু খুঁটিনাটি ফিচার্স আছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়াও এই ফোনটি আমাদের কেনা উচিত কিনা, নাকি এর যে রেসপেক্টে দেখবেন আপনি এই প্রাইস পয়েন্টে অনেক ধরনের ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ডিভাইস পেয়ে যাবেন যেগুলোতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর, নাকি সেগুলো কেনা উচিত এই ফোনটিকে ছেড়ে, সমস্তটা আজকের ভিডিওতে আপনাদের ডাউট ক্লিয়ার করে দেবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই বলে দিই, ফোনটির কিন্তু প্রি বুকিং শুরু হয়ে গেছে। যদিও আপনি ভারতবর্ষের কনজিউমাররা এখনও এই ফোনটিকে কিনতে পারবেন না। আপনারা সকলেই জানেন ভারতবর্ষে লকডাউন চলছে এবং 3 মে পর্যন্ত এই লকডাউনটা কন্টিনিউ করা হয়েছে। তো আশা করা যায় এই লকডাউন উঠে গেলে আপনি কিন্তু ভারতবর্ষের বাজারেও এই ফোনটিকে কিনতে পারবেন। এই ফোনটি 3টে র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল রয়েছে, এখানে 64 জিবি, এছাড়া 128 জিবি, 256 জিবি, এবং ভারতবর্ষের বাজারে একদম বেস ভ্যারিয়েন্ট 64 জিবির দাম রাখা হবে 42,500 টাকা। এখানে হ্যাঁ, যেটা ডলার প্রাইসে লঞ্চ করেছিল সেই ডলার প্রাইসটা কনভার্ট করলে ওই 30,000 টাকার আশেপাশে ভারতীয় মুদ্রায় দাঁড়ায়। কিন্তু ভারতবর্ষে আসতে ফোনটি কাস্টম ডিউটি আছে। ভারতবর্ষে আপনারা সকলেই জানেন জিএসটি কিন্তু 12 থেকে 18% হয়ে গেছে। তো সেক্ষেত্রে ফোনটির দাম বেড়ে হয়ে দাঁড়াচ্ছে 42,500 টাকা। তো এখনও পর্যন্ত ভারতবর্ষে কিন্তু এই যে অ্যাপেলের প্রোডাক্টগুলো অ্যাসেম্বল হচ্ছে না। তো সেক্ষেত্রে ভারতবর্ষের বাজারে যদি এই সমস্ত ফোন আইফোন এসি 220 বলুন বা আইফোন এক্সআর এগুলো যদি অ্যাসেম্বল হওয়া শুরু হয়, তখন সেক্ষেত্রে কিছুটা দাম ভবিষ্যতে কমতে পারে। তবে সেই ব্যাপারে এখনও পর্যন্ত কনফার্মেশন নেই। এখানে একটু স্পেসিফিকেশনটা ছোট করে বলে দিই। এখানে ফোনটিতে থাকবে 4.7 ইঞ্চি এইচডি রেটিনা ডিসপ্লে। এখানে এইচডি রেটিনা ডিসপ্লে শুনে আপনার ভুরু কোচকানোর কিছু নেই। এখানে কিন্তু এটা অ্যাপেলের ডিসপ্লে, মাথায় রাখবেন। এখানে ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অসম্ভব সুন্দর। এর সাথে সাথে বলে দিই, এখানে 326 আপনি পিক্সেল পার ডেন্সিটি পেয়ে যাবেন। এখানে কিন্তু ম্যাক্স ব্রাইটনেস রয়েছে 625 নিটস পর্যন্ত। সুতরাং আপনি যদি ডাইরেক্ট সানলাইটেও থাকেন, আপনার ডিসপ্লেতে ভিজিবিলিটির অভাব হবে না। কিন্তু এখানে এই ফোনটির সবথেকে বড় প্রবলেম লেগেছে এই ফোনটির ডিসপ্লেতেই। কারণ এর ডিসপ্লেটা 4.7 ইঞ্চি, যেটা কিন্তু যথেষ্ট ছোট। আপনি যদি একটা বড় ফোন ইউজ করে অভ্যস্ত হয়ে গিয়ে থাকেন বা আপনি যদি বড় ডিসপ্লের ফোন পছন্দ করে থাকেন, তাহলে কিন্তু এই ফোনটি আপনার জন্য নেওয়া কখনোই উচিত হবে না। বা আপনি যদি একজন প্রফেশনাল গেমার হন, এখানে পারফরমেন্স ওয়াইজ কিন্তু আপনি ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। কিন্তু এখানে ছোট স্ক্রিনের জন্য আপনার টাচে কিছুটা প্রবলেম হতে পারে। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি, তাহলে অ্যাজ ইউজুয়াল গ্লাস বডি ডিজাইন রয়েছে। এখানে 3টে কালার ভ্যারিয়েন্টে আপনি ফোনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন, রেড, ব্ল্যাক এবং হোয়াইট। আমার তো রেড কালারটা অসাধারণ লেগেছে। এছাড়াও যে ফ্রেমটা তৈরি হবে সেটা অবশ্যই কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের। এছাড়াও ব্যাক প্যানেলে থাকছে সিঙ্গেল রেয়ার ক্যামেরা। এর সাথে সাথে ফোনটিতে কিন্তু কোনো রকম 3.5mm হেডফোন লাগানোর সুযোগ থাকছে না। এখানে কিন্তু লাইটিং কানেক্টারের সঙ্গে যে হেডফোন থাকে এয়ারপডসে, সেটা আপনি এখানেই পেয়ে যাচ্ছেন। এরপর এই ফোনটির দাম কম করার সাথে সাথে এই ফোনটির একটা ইম্পর্টেন্ট ফিচার্স কিন্তু এই ফোনটি থেকে বাদ দেওয়া হয়েছে, 3D ফেশিয়াল আনলক, যেটা কিন্তু আমরা আইফোন এক্সআর থেকে আরম্ভ করে আইফোন 11, 11 প্রো এই সমস্ত ফ্ল্যাগশিপ লেভেলের আইফোনগুলোতে পেয়ে থাকি। এখানে তার জন্যই কিন্তু এখানে 4.7 ইঞ্চি স্ক্রিনটা রয়েছে, যার ফলে আপনি কিন্তু এখানে ফেশিয়াল আনলকটা পাচ্ছেন না। এখানে কিন্তু আপনার টাচ আইডি অর্থাৎ ওই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে যাচ্ছে, যেটাও কিন্তু মোটামুটি সিকিউরিটির দিক থেকে ঠিক আছে বলবো। তবে হ্যাঁ, ডিসপ্লে দিক থেকে যদি ডিসপ্লেটা আরেকটু বড় হতো আর আমরা যদি এখানে ফেশিয়াল আনলকটা পেতাম, তাহলে তো একদম সোনাই সোহাগা বলা চলে যেটাকে আর কি। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এখানে দেওয়া হয়েছে বায়োনিক A13 চিপসেট, যেটা কিন্তু একদম ফ্ল্যাগশিপ লেভেলের আইফোনেও রয়েছে সেম চিপসেট। এখানে এই চিপসেটটি আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 বা 855 প্লাস বা 865 যে কোনো চিপসেটের সাথে তুলনা করতে পারেন। আপনি কোথাও কোথাও যেন একটু ভালো পারফরমেন্সই এখান থেকে পেয়ে যাবেন। এখানে যদি আপনি হেভি গেমার হন, তাহলেও কিন্তু আপনার কোনো রকম অসুবিধা হবে না। আপনি স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন পাবজি বা অ্যাসফল্টের মতো গেম হায়ার গ্রাফিক্স সেটিংসে। তবে ওই যে বললাম, স্ক্রিনটা ছোট হওয়ার কারণে গেমারদের কিন্তু কিছুটা অসুবিধা হতে পারে। এছাড়াও আপনি যদি মাল্টিমিডিয়া জগতে বেশ কিছুটা সময় কাটাতে চান, সিনেমা দেখতে ভালোবাসেন, গল্পের বই পড়তে ভালোবাসেন, তাহলে হয়তো এই ফোনটি আপনাকে কিছুটা ট্রাভেল দেবে। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটিতে থাকবে সিঙ্গেল রেয়ার ক্যামেরা। হ্যাঁ, 40,000-45,000 টাকা দামে একটা সিঙ্গেল রেয়ার ক্যামেরা এখনকার দিনে একটু খুঁতখুত লাগে, এবং তাই জন্যই হয়তো অনেকে আপনারা OnePlus 8-এর দিকে চলে যাবেন। তবুও বলবো অ্যাপেলের এই একটি ক্যামেরা কিন্তু এনাফ। এখানে আপনি পোর্ট্রেট মোডও ক্রিয়েট করতে পারবেন, এর জন্য কিন্তু আলাদা কোনো সেন্সার দরকার হবে না। আর এখানে যে শুধুমাত্র হার্ডওয়্যার
হার্ডওয়্যার নয়, যে সফটওয়্যারের অপটিমাইজেশনটা প্রয়োজন সেটা কিন্তু অ্যাপেলের অনবদ্য। সুতরাং আপনি কিন্তু এখানে একটি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন। এখানে 12 মেগাপিক্সেল ক্যামেরা শুনে আপনি হয়তো মিড রেঞ্জার কোনো 12 মেগাপিক্সেলের ফোনের ক্যামেরার সাথে এই ফোনের ক্যামেরাটাকে কম্পেয়ার করতে চাইবেন, সেটা কিন্তু একদম অযৌক্তিক। কারণ এই যে ফ্ল্যাগশিপ লেভেলের 12 মেগাপিক্সেলের সেন্সারটা এই ফোনটিতে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আপনি যে কোনো ফ্ল্যাগশিপ লেভেলের 12 মেগাপিক্সেল বা 48 মেগাপিক্সেল 64 মেগাপিক্সেলের সাথে অনায়াসেই তুলনা করতে পারেন। সুতরাং আপনি এখানে একটা ভালো ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাবেন সফটওয়্যার অপটিমাইজেশনের সাথে। হ্যাঁ, এখানে আইফোন 11-এর মতো আপনি কিন্তু নাইট মোডটা অ্যাভেলেবেল পাচ্ছেন না, সেটা একটু খেয়াল রাখবেন। এছাড়াও ব্যাক ক্যামেরায় আপনি ইআইএস ওআইএস সমস্ত ফিচার্স পাবেন, টাইম ল্যাপস স্লো মোশন সমস্ত অ্যাভেলেবেল থাকছে। শুধুমাত্র নাইট মোডটা এখানে দেওয়া হয়নি। আমি জানি না ভবিষ্যতে কোনো আপডেটের মাধ্যমে নাইট মোডটা আসবে কিনা, ধরে রাখবেন আসবে না। এছাড়াও এখানে যদি আপনি সেলফি লাভার হন, আপনার জন্য থাকবে 7 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। হ্যাঁ, আজকের দিনে 25, 30 বা 32 মেগাপিক্সেলের সেলফির কাছে এই 7 মেগাপিক্সেল কম মনে হলো। ওই যে বললাম, অ্যাপেলের 7 মেগাপিক্সেল ইটস মোর দ্যান এনাফ। এরপরে এই ফোনটিতে আরও একটি ফ্ল্যাগশিপ ফিচার্স দেওয়া হয়েছে। এই ফোনটিতে আপনি পাবেন IP67 রেটিং, অর্থাৎ এই ফোনটি 1 মিটার জলের মধ্যে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। তবে একটা কথা বলে দিই, এখানে কিন্তু অ্যাপেল ওয়াটার ড্যামেজের উপর কোনো রকম ওয়ারেন্টি প্রোভাইড করে না। তো সেক্ষেত্রে IP67 রেটিং হলেই যে আপনি এই ফোনটিকে জলে ডোবাতে পারবেন সেই ধারণা কিন্তু ভুলে যান। হ্যাঁ, অসাবধানতাবশত আপনার ফোনটি যদি জলে পড়ে যায় তাহলে কিন্তু অনেকটাই প্রোটেক্ট থাকবে। ফোনটিতে আপনি ডুয়েল সিম কার্ড ইউজ করতে পারবেন, একটা কিন্তু ফিজিক্যাল সিম, একটা কিন্তু ই সিম। এবং এখানে ই সিম কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল সার্কেলে জিও এবং এয়ারটেল ফেসিলিটি দেয়। তো সেক্ষেত্রে এটাও একবার আপনার মাথায় রাখা উচিত, কোনো রকম মাইক্রো এসডি কার্ড কিন্তু এখানে আপনি লাগাতে পারবেন না। এরপরে ফোনটি ব্যাটারি সেকশন নিয়ে কথা বললে, আইফোন কিন্তু কখনোই বলে না তার ফোনে কতটা র্যাম আছে এবং এখানে কতটা ব্যাটারি তারা প্রোভাইড করছে। তবে এখানে আইফোন 8-এ যেই ধরনের ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে সেই ধরনের ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু আপনি আইফোন SE2-তেও পেয়ে যাবেন। আপনি আলটিমেটলি ধরে রাখতে পারেন 6.5 থেকে 7 ঘন্টা কিন্তু এখানে স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। এছাড়াও 10 ঘন্টা মিউজিক প্লেব্যাক কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকছে। এর সাথে সাথে বলে দিই, এই ফোনটিতে কিন্তু আপনি ফাস্ট চার্জার অ্যাভেলেবেল পাচ্ছেন 18 ওয়াট পর্যন্ত, যদিও বক্সে 5 ওয়াটের চার্জার থাকছে। এবং এই যে 18 ওয়াটের চার্জারটা আপনাকে আইফোন স্টোরের থেকে কিনতে হবে, তার দামও মোটামুটি ওই 3 থেকে 3,500 টাকা বা 2500 টাকার আশেপাশে। তো সেক্ষেত্রে বলবো যে আইফোন যদি এই ব্যাপারটা একটু কম্প্রোমাইজ করতে পারতো অবশ্যই হয়তো ভালো হতো, নইলে হয়তো আমাদের অনেকেই 18 ওয়াটের চার্জার না কিনে ওই 5 ওয়াটের চার্জার দিয়ে এটাকে চার্জ করবেন। এখানে কিন্তু কোনো রকম USB Type-C থাকছে না, এখানে লাইটনিং কেবল থাকছে। আপনারা জানেন সমস্ত অ্যাপেলের আইফোনেই এটা থেকে থাকে। এছাড়াও এই ফোনটিতে আরও একটি ফ্ল্যাগশিপ বৈশিষ্ট্য থাকছে, এই ফোনটিতে কিন্তু আপনি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আমি বহু ভিডিওতে বলেছি একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রধান বৈশিষ্ট্য কিন্তু এখানে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে হবে, যেটা কিন্তু ওই 30 থেকে 35,000 টাকার যে ফ্ল্যাগশিপ লেভেলের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো আসে একটাতেও কিন্তু এই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকে না। এই ফোনটিতে আপনি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন, যদিও সেটা আইফোনের সার্টিফাইড চার্জারই হতে হবে, এটা একবার মাথায় রাখবেন। এরপরে আমরা কথা বলবো এই ফোনটি অন্যান্য যে সমস্ত ফিচার্স রয়েছে। এই ফোনটিতে 5G মোড অ্যাভেলেবেল পাচ্ছেন না, এটা মাথায় রাখতে হবে, কারণ কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 5G মোড অ্যাভেলেবেল রয়েছে। আর যদিও আমাদের ভারতবর্ষে 2.5 থেকে 3 বছর লাগছে 5G আসতে, সুতরাং এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এছাড়াও এখানে র্যাম ম্যানেজমেন্ট আপনারা জানেন যে অ্যান্ড্রয়েডের থেকে ফার বেটার হয় iOS-এ। এছাড়াও এখানে কিন্তু iOS 13-এর আপডেট রয়েছে। এছাড়াও যেমন আপডেট আপনি আইফোন 11 বা 11 Pro এই সমস্ত আইফোনের ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোয় পাবেন, সেই একই ধরনের আপডেট কিন্তু এই ফোনটিতে রয়েছে। সুতরাং ফিচার্সগুলো কিন্তু একই রয়েছে। এখানে মেন প্রবলেম যেটা দুটো লেগেছে আমার, এক হচ্ছে ছোট স্ক্রিন, যেটা আপনাদের অনেকের হয়তো পছন্দ হবে না, আর হচ্ছে এই ফোনটির সিঙ্গেল ক্যামেরা। যদিও সিঙ্গেল ক্যামেরা নিয়ে আমার পার্সোনালি কিন্তু কোনো রকম প্রবলেম নেই, আমি কিন্তু সিঙ্গেল ক্যামেরা নিয়েই খুশি, যদি সেটা ভালো একটা ইমেজ স্টেবিলাইজেশন প্রোভাইড করতে পারে। তো সেক্ষেত্রে সিঙ্গেল ক্যামেরা নিয়ে আমার কিন্তু কোনো রকম এখানে প্রবলেম নেই। তবে অনেকেরই মনে কিন্তু খুঁতখুঁত থাকতে পারে যে এখানে ডুয়েল রেয়ার ক্যামেরা থাকলে হয়তো বেটার হতো। তবে যদি আপনি আমার উপর বিশ্বাস করেন তাহলে শুনুন, এখানে সিঙ্গেল ক্যামেরা নিয়েও আপনার কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আপনি ব্যাক ক্যামেরা দিয়ে 4K ভিডিও শ্যুট করতে পারবেন আপ টু 60 FPS, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি আপ টু 1080p রেজুলেশনের ভিডিও শ্যুট করতে পারবেন। এবং ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু ওআইএস ইআইএস দুটোই অ্যাভেলেবেল থাকছে, এটা মাথায় রাখবেন। এরপরে আসি কনক্লুশনে, আপনাদের কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 চিপসেট দিয়ে কোনো ওই 30 থেকে 35,000-এর ফ্ল্যাগশিপ ফোন কেনা ভালো অ্যান্ড্রয়েড ফোনের সাথে, নাকি iOS-এর সাথে এই ফোনটি কেনা ভালো আইফোন SE 220? এখানে দেখুন, আমার মতে যদি আপনি একজন হেভি গেমার না হন, যে আপনার বড় স্ক্রিন যদি মেনলি প্রায়োরিটি না হয়, তাহলে কিন্তু আপনি এখান থেকে আইফোন SE 2টাকে নিতে পারেন, কারণ iOS ইউজ করার একটা যে অভিজ্ঞতা সেটা কিন্তু খুবই দারুণ। এখানে স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। এছাড়াও iOS 13-এর যে আপডেটগুলো আকর্ষণীয় ফিচার্স রয়েছে। এছাড়াও আপনার আইফোন ইউজ করা যদি একটু সুপ্ত বাছনা থাকে, অবশ্যই আপনি আইফোন SE 220 এই ভার্সনটাকে বেছে নিতেই পারেন। কিন্তু অন্যদিকে আপনার যদি একটু বড় স্ক্রিন পছন্দ হয়, আপনার যদি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পছন্দ হয়, আপনার যদি 4-5টা ক্যামেরা পেছনের দিকে লাগে, এছাড়াও আপনার যদি ফ্রন্ট ফেসিং 32 মেগাপিক্সেল ক্যামেরা লাগে, 25 মেগাপিক্সেল ক্যামেরা লাগে, তাহলে কিন্তু আপনার জন্য অ্যান্ড্রয়েড ফোনই ঠিক আছে। এবং সেটা ওই 34 কি 35,000 টাকার মধ্যে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং আসছে দিনেও কিন্তু আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন 865-এর সাথে আপনি ওই 35 থেকে 40,000 টাকায় ভারতীয় মার্কেটে
অনেক ফোন পাবেন। এছাড়াও সেখানে 5G ডিভাইসও কিন্তু অ্যাভেলেবেল থাকছে, যদিও 5G নিয়ে এখন মাথা ঘামানোর কিচ্ছু নেই, এটা একদম আপনারা মাথা থেকে মুছে ফেলুন। তো আমার মনে হয় আইফোন SE 220 যেটা আসছে সেটা কিন্তু একটা ভালো কম্পিট করবে OnePlus 8-এর সাথে। এছাড়া ওই প্রাইস পয়েন্টে যে সমস্ত ফোনগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলোর সাথে খুবই আকর্ষণীয় ফিচার্স রয়েছে। তো সেক্ষেত্রে আজকে আর কথা বাড়াবো না, আশা করছি আপনাদের ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন।